হ্যালো এভরিওয়ান, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে এবং নতুন সরকার কিন্তু ক্ষমতায় এসেছে। এর আগেও আমরা দেখেছিলাম যে যখন নতুন সরকার ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু এক গাদা চাকরির ফর্মও কিন্তু প্রকাশিত হয়। এবং কিছুদিন আগেই তোমরা অনেকেই দেখেছো যে পিএসসি মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের 10টা রেজাল্ট কিন্তু একবারে প্রকাশিত হয়েছে। এটা কিন্তু মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে একদম বিরলতম ঘটনা, এর আগে কখনো এমনটা হয়নি। তাই নতুন সরকার আসার পরে কিন্তু পঞ্চায়েতের যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়াটাও শুরু হবে এবং তার সাথে সাথে পৌরসভা এবং অন্যান্য দপ্তরে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি চলবে। তো সেক্ষেত্রে তোমাদের জিকেটা কিন্তু অবশ্যই তোমাদের স্ট্রং হতে হবে, তার জন্য মূলত আমাদের এই সেশনটা নিয়ে আসা। এছাড়াও তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টদের এসএসসি জিডির পরীক্ষা রয়েছে আর কিছুদিনের মধ্যে, তো তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে, এখানে মূলত মিক্সড কিছু জিকে প্রশ্ন থাকবে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার সাথে এখানে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু ইনক্লুড করে দিচ্ছি, যার জন্য তোমরা যারা রেলের প্রিপারেশনও নিচ্ছ তাদের ক্ষেত্রেও এটা সুবিধাজনক হবে। ঠিক আছে, তাহলে চলো আমাদের প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক। তো প্রথমেই দেখো, প্রথম প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ যে লোকসভা নির্বাচনে একজন যোগ্য ভোটারের সর্বনিম্ন বয়স কত হবে। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 18 বছর। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এই নির্বাচন বা ভোটদানের যে বয়স সেটা বলা রয়েছে 326 নম্বর আর্টিকেলে, এবং যে মূল সংবিধান ছিল সেই মূল সংবিধানে কিন্তু ভোটারদের বয়স কিন্তু ছিল 21 বছর। ঠিক আছে, যেটা 1968 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই 18 বছর করা হয়েছে। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু এই 18 বছর হচ্ছে আমাদের ভোটদানের জন্য যোগ্য বয়স। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, মানবদেহে কত জোড়া লালাগ্রন্থি থাকে? তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে 3 জোড়া লালাগ্রন্থি থাকে, অর্থাৎ অপশান সি। যদি বলো 3 জোড়া কী কী, একটা হচ্ছে সাবল্যাঙ্গুয়াল, তারপরে হচ্ছে সাবম্যান্ডিবুলার, আর হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এই তিনটে, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার আর প্যারোটিড গ্রন্থি। আর সবথেকে বড় যদি বলা হয় লালা গ্রন্থি, সেটা কি হয়ে যাবে? সেটা কিন্তু এই প্যারোটিড গ্রন্থিটা হয়ে যাবে। ঠিক আছে, এবং এর সাথে আরও একটা এক্সট্রা ফ্যাক্ট বলে দিই, সাপেদের যে বিষথলি মানে বিষ যেখানে জমা হয় সেটা কিন্তু আদতে একটা প্যারোটিড গ্রন্থি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক মহড়া ভরুণা 2025 এটি অনুষ্ঠিত হবে? যারা তোমরা এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট দিতে যাচ্ছ পরীক্ষা, বা যারা এসএসসির পরীক্ষা দিচ্ছ, এই দ্বিপাক্ষিক মহড়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই যে ভরুণা, এই মহড়াটা হচ্ছে একটা নৌ মহড়া, যেখানে নৌসেনা তাদের অন্যান্য দেশের সাথে বিভিন্ন ছোটোখাটো কমব্যাট যুদ্ধ করে থাকে বা টেস্ট করে থাকে। তো এটা হয়েছিল কার মধ্যে? এটা কিন্তু হয়েছিল ফ্রান্সের সাথে। ঠিক আছে, এখানে মূলত নৌসেনাতে যে অপারেশন স্ট্র্যাটেজি হয় সেই স্ট্র্যাটেজিটাকে উন্নত করার জন্যই এই জিনিসটা মানে এই মহড়াটা কিন্তু করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, উত্তরে ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় স্থাপিত হতে চলেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? হরিয়ানা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এটি কিন্তু উদ্বোধন করেছেন, এবং হরিয়ানার গোরক্ষপুরমে কিন্তু এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা সেটা কিন্তু স্থাপিত হতে চলেছে। ঠিক আছে, সেটা কোথায়? গোরক্ষপুরম, সেটা কোথায় আছে? হরিয়ানাতে রয়েছে। পরের প্রশ্ন দেখো, ফাদার অফ টিস্যু কালচার কাকে বলে? তো এর সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? এর সঠিক উত্তর হয়ে যাবে হ্যারিসন। হ্যারিসনকে বলা হয় ফাদার অফ টিস্যু কালচার। আর যদি বলো মুলার, এই মুলারকে বলা হয় ফাদার অফ রেডিটেশন বায়োলজি। ঠিক আছে, আর যদি বলা হয় যে ইনথোভেনকে কি বলা হয়? ইনথোভেনকে বলা হয় ফাদার অফ ইসিজি, যেটা আমরা করি না ইলেকট্রোকার্ডিওগ্রাফ, সেটি কিন্তু আবিষ্কার করেন বা তিনি প্রথম প্রচলন করেন, সেটা হচ্ছে ইনথোভেন। আর লিপম্যান, এর বানানটা হয়তো একটু মিস্টেক রয়েছে, লিপম্যান হতো। এই লিপম্যানকে বলা হয় ফাদার অফ এটিপি সাইকেল। তোমরা যারা কোষ বা বায়োলজি পড়েছো দেখবে ওখানে জীবদের গঠনগত কার্যগত একক তো কোষ, এবং কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া থেকে। এবং সেই মাইটোকন্ড্রিয়াতে কী হয়? এটিপি উৎপন্ন হয়। ওই এটিপি উৎপন্ন হতে গেলে একটা সার্কেল বা ক্রেব সাইকেল সেটা চলে। তো এই এটিপি সাইকেল বা ক্রেব সাইকেল এটি কিন্তু প্রথম এটার কথা বা উল্লেখ করেন সেটি হচ্ছে লিপম্যান। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিম্নোক্ত পদগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের উল্লেখ নেই? তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে উপপ্রধানমন্ত্রী। এই পদটা কিন্তু ভারতীয় সংবিধান কর্তৃক উল্লেখ নেই। তাও এই উপপ্রধানমন্ত্রী টোটাল 7 জন হয়েছে, এখন যদিও উপপ্রধানমন্ত্রী কেউ হয় না। তো আগে মোট 7 জন উপপ্রধানমন্ত্রী হয়েছে, এবং সবার প্রথম যে উপপ্রধানমন্ত্রী হয়েছিল তিনি হচ্ছে বল্লভভাই প্যাটেল, যাকে আমরা লৌহ মানব বলে থাকি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো,
যে ভারতের সেবা সমিতি বা সার্ভে অফ ইন্ডিয়া কোন স্বাধীনতা সংগ্রামী প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গোপালকৃষ্ণ গোখলে। এই গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে কিন্তু এই সার্ভে অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। যদি বলো সেই সোসাইটির মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে জাতি ধর্ম এর ঊর্ধ্বে গিয়ে ভারতীয়দের একত্রিত করা, ঠিক আছে। আর যদি বলো এটা কোথায় করেছে, এটা হচ্ছে মহারাষ্ট্রের পুনে শহরে কিন্তু এটা স্থাপিত করা হয়। আর এই গোপালকৃষ্ণ গোখলেকে কি বলা হয়? মহাত্মা গান্ধী বা গান্ধীজির রাজনৈতিক গুরু বলা হয় কিন্তু। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি? দ্য হেগ শহরে। দ্য হেগ শহরে হয়ে যাবে এর সঠিক উত্তর। দ্য হেগ শহরটা কোথায় রয়েছে? নেদারল্যান্ডে রয়েছে কিন্তু। এখানে কি করা হয়? যে আন্তর্জাতিক বিষয়ে যে বিচার সেটা কিন্তু এখানে করা হয়। যদি বলে এখানে কতজন বিচারপতি বসে জানো? এখানে কিন্তু টোটাল 15 জন বিচারপতি একসাথে কিন্তু বিচারের জন্য বসে। আর ভারতের জন্য বা ভারতের হয়ে যে বিচারপতি যায় তিনি হচ্ছে দলবীর ভণ্ডারী, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, যখন কোনো বস্তু মুক্তভাবে পড়ে তখন কি হয়? তো এর সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে দেখো, প্রথম অপশন বলেছে যে গতিশক্তি বৃদ্ধি পায়, হ্যাঁ এটা ঠিক কথা। স্থিতিশক্তি বৃদ্ধি পায়, এটা ভুল কথা। স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, হ্যাঁ এইটাই কিন্তু হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। দেখো, যখন কোনো একটা বস্তু কোনো উঁচু জিনিস থেকে পড়ে, ধরো এইখানে কেউ দাঁড়িয়ে রয়েছে, এইখানে কেউ দাঁড়িয়ে আছে, এখান থেকে সে যখন নিচে পড়বে তখন তার কি হবে? তার গতিশক্তি বৃদ্ধি পাবে এবং স্থিতিশক্তি কমবে। আমরা কি জানি যে স্থিতিশক্তি যত ওপরে উঠবে তার স্থিতিশক্তি তত বেশি হবে, আর গতিশক্তি কি? যার গতি যত বাড়বে তার গতিশক্তি বেশি হবে। দেখো, এ ওপরে ছিল, এর স্থিতিশক্তি বেশি ছিল, যেই নিচে পড়তে থাকবে এর স্থিতিশক্তি কমবে কিন্তু গতিশক্তি বাড়বে, অতএব এই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ মিত্রশক্তি গ্রুপের সদস্য ছিল? তো এর সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ওই সেই 1939 থেকে 1945-এর মধ্যে। সেই তোমাদের মনে পড়ছে যে হিরোশিমা নাগাসাকি শহরে সেই বোম পড়েছিল 6ই আগস্ট 9ই আগস্ট 1945 সালে, ওটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই দ্বিতীয় যুদ্ধে দুটো দল ছিল বা দুটো অংশ ছিল, একটা হচ্ছে অক্ষশক্তি, একটা হচ্ছে মিত্রশক্তি। যদি বলো অক্ষশক্তির মধ্যে কারা কারা ছিল? অক্ষশক্তির মধ্যে কিন্তু ছিল এই জার্মানি ছিল, জাপান ছিল আর ইতালি ছিল, এই তিনটে দেশ ছিল। আর যদি বলো মিত্রশক্তির মধ্যে কে কে ছিল? এই মিত্রশক্তির মধ্যে অনেকে ছিল কিন্তু, চীন ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, ইউএসএ ছিল, গ্রেট ব্রিটেন ছিল, ফ্রান্স ছিল, এই দেশগুলো কিন্তু এই মিত্রশক্তির মধ্যে ছিল। তো পরের প্রশ্ন দেখো, কি বলছে? নিচের কোন জেলায় দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রটি অবস্থিত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই প্রশ্নটা। দেখো, এই দুলহস্তি জলবিদ্যুৎ কেন্দ্রটি এটা রয়েছে কিস্তোয়ার জেলাতে কিন্তু রয়েছে। এই কিস্তোয়ার জেলাটা কোথায় রয়েছে? এটা কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যে রয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, তোমরা জানো যে পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ হচ্ছে চেনাব ব্রিজ, এটা কিন্তু ওই চেনাব নদীর ওপরেই কিন্তু গঠিত হতে চলেছে, মানে গঠিত হয়েছে। আর ওর থেকেও ইম্পর্টেন্ট বিষয়, এই জলবিদ্যুৎটা হওয়ার ফলে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য কিন্তু এর এই যে জলবিদ্যুৎ, সেই জলবিদ্যুৎ থেকে কিন্তু উপকারিতা পাবে। পরের প্রশ্নটা দেখো, ইন্টারন্যাশনাল মুন ডে কবে পালিত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি? 20 জুলাই ইন্টারন্যাশনাল মুন ডে পালিত হয়। এবং এটি পালন করা হয় কারণ নীল আর্মস্ট্রং এবং অড্রিন সে কী হয়েছিল 1969 সালের এই 20 জুলাই তারিখে কিন্তু প্রথম চাঁদে অবতারণা করেন, তার জন্য কিন্তু এটা পালন করা হয়। পরের প্রশ্ন দেখো, কোন প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টার ব্যবহৃত হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কামিল আল তাইব ইদ্রিস কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে সুদান। এই কামিল আল তাইব ইদ্রিস এটা কিন্তু 2025 সালে জুলাই মাসের দিকে কিন্তু শপথ গ্রহণ করেন এবং এর আগে কিন্তু সুদানের তীব্র গৃহযুদ্ধ কিন্তু হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? তো এটার সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে দেখো, এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে লাসোজোলো ক্রাজোনা হোরকাই, অর্থাৎ অপশান সি। দেখো, নোবেল পুরস্কার থেকে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন আসে, এবারেও কিন্তু এর থেকে প্রশ্ন আসতে চলেছে। বিশেষত যারা এককভাবে মানে একজনই পেয়েছে এমন নোবেল পুরস্কার, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে।
পরের প্রশ্ন দেখো, উদ্ভিদ কোষ এবং কিছু শৈবাল কোষে কোষ প্রাচীর অতিক্রম করে পরিবহন এবং তাদের মধ্যে যোগাযোগ সক্ষম করে সেই চ্যানেলটাকে কি বলা হয়? দেখো দুটো কোষ রয়েছে, এই একটা কোষ আর ধরো এই একটা কোষ রয়েছে, এই দুটো কোষের মধ্যে যে খাবার বা জলীয় উপাদান সেটাকে নিয়ে যেতে বা নিয়ে যায় যে চ্যানেলের মাধ্যমে, সেটা হয়ে যায় কি, সেটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। আর রাইবোজোমকে কি বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আর লাইসোজোমকে কি বলা হয়? কোষের সুইসাইড ব্যাগ বলা হয়। পরের প্রশ্ন দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? তো এটা তোমরা সবাই পারবে, এর সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। সেক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি, এই বায়োগ্যাস মূলত তৈরি হয় যে কোনো জৈব জিনিস পচে যাওয়ার ফলে বা পচনশীলের ফলে কিন্তু এটা তৈরি হয়। আর বায়োগ্যাসে কিন্তু অ্যাপ্রক্স 50%-এর কাছে মিথেন থাকে, আর 24 বা 25%-এর কাছে কার্বন ডাইঅক্সাইড আর ওই বলো না হাইড্রোজেন থাকছে। ঠিক আছে। আর এই বায়োগ্যাসকে কি বলা হয়? গ্রাম অঞ্চলে একে মানে এই মিথেন গ্যাসকে কি বলা হয়? আলেয়া ভূত হিসাবেও অনেক জায়গায় উল্লেখ করা হয়। পরের প্রশ্ন দেখো, চাকিয়া কুত্থু এটা কোন রাজ্যের নৃত্য? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ নৃত্য থেকে বহুবার প্রশ্ন আসে। তো এটা হয়ে যাবে কেরালা রাজ্যের নৃত্য। আর এই সম্পর্কে একটু বলে রাখি, এই নৃত্যটা কিন্তু একটা ঐতিহ্যবাহী নৃত্য। এখানে মূলত হিন্দু পুরাণ বা মহাকাব্যের ছোট ছোট অংশকে এখানে তুলে ধরা হয়, মানে সেই অংশটাকে তুলে ধরে নৃত্যের মাধ্যমে সেটাকে দেখানো হয়। পরের প্রশ্ন দেখ, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পরিকল্পনা চলছিল কোন পঞ্চবার্ষিকীর? মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় 1971 সালে? তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এই সময় চলছিল। আর যদি বলা হয় এটা কোন সূত্রে বা এটা কোন ফর্মুলা অনুযায়ী হয়েছিল, সেটা হয়েছে কিন্তু গ্যাড-গ্রিল ফর্মুলা বা গ্যাড-গ্রিল সূত্র অনুযায়ী কিন্তু এটা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 2025 সালে আইসিসি মহিলা বিশ্বকাপে কে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন? দেখো এই যে হয়েছেনটা কিন্তু এইখানে হতো না, এটা এইখানটাতে আসতো। ঠিক আছে, তখন হয়ে যেত প্রশ্নটা 2025 সালে আইসিসি মহিলা বিশ্বকাপে কে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে শেফালি ভার্মা। এই ছিল আজকের 20টি প্রশ্নের সেট। এর পরবর্তীতে আবারও ঠিক এরকমই 20টি প্রশ্ন সেট নিয়ে আসবো। যতদিন না যে তোমাদের জিকেটা স্ট্রং হচ্ছে ততদিন কিন্তু এইভাবে চলতে থাকবে। আর তার সাথে সাথে ওই ম্যাথের ক্লাসগুলোও চলছে, তোমরা সেখান থেকেও ভালো করে দেখতে থাকো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো। থ্যাংক ইউ।